তো মুভির শুরুতে আমরা শিবাকে দেখতে পাই, আর এই মেয়েটার নাম হচ্ছে শাইলু। তারা দুজন রিলেশনশিপে আছে। শিবা বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। আসলে শিবার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। এমনভাবে আইসক্রিম খেতে দেখে শাইলু বিরক্ত হয়। মন খারাপ দেখে শিবা ভাবে তার পিরিয়ড বা মেজাজ খারাপ হয়েছে। তো এমন অসভ্য মার্কা কথা শুনে শাইলুর চান্দি গরম হয়ে যায়। রেগে বলে, গত 2 বছরে আমি তোমার পিছনে অনেক টাকা উড়িয়েছি, কিন্তু তুমি এখন পর্যন্ত কোনো চাকরি পাওনি। সাধারণত মেয়েরা ছেলেদেরকে খসায়, কিন্তু এ তো দেখি শিবা মেয়েটাকে খসাচ্ছে। এর মধ্যে ওয়েটার এসে বলে, স্যার বিল। পকেটে টাকা না থাকায় শিবা আর চোখে শাইলুর দিকে তাকায়, যা দেখে শাইলু বিরক্ত হয় এবং শেষবারের জন্য আইসক্রিমের দামটা দেয়। শেষবার কেন বললাম তা আপনি একটু পরেই বুঝতে পারবেন। তো এই রিলেশনশিপের কোনো ভবিষ্যৎ নেই দেখে শাইলু শিবার সাথে ব্রেকআপ করে। ব্রেকআপ হওয়ায় শিবার অনেক মন খারাপ হয়। সদ্য ব্রেকআপের যন্ত্রণা নিয়ে হতাশ হয়ে বাড়িতে আসলে বেকার বলে তার বাবা মা তাকে কথা শোনায় যে দামড়া একটা ছেলে পড়াশোনা শেষ করে এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারছে না। আসলে শিবা একজন ইন্টেরিয়র ডিজাইনার। একজন ইন্টেরিয়র ডিজাইনারের কাজ হচ্ছে একটা বাড়িকে যতটা সম্ভব ততটা থাকার মতো করে সুসজ্জিত করা, যার মধ্যে আসবাবপত্র, বাড়ির রং, পরিবেশ ইত্যাদি অন্তর্ভুক্ত। কিন্তু শিবার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই দেখে তাকে কোনো কোম্পানি বা কেউ তাকে কাজ দিতে চাচ্ছে না। সবাই তাকে রিজেক্ট করছে। রিজেকশনের প্যারা সহ্য করতে না পেরে কানে হেডফোন গুঁজে শিবা গুগলে কি যেন লিখে সার্চ করে। এইটা কোনো কথা? আপনারা আবার এইটা সার্চ করতে যায়েন না। এদিকে দিনে দিনে তার বাবার অত্যাচার বেরিয়ে যাচ্ছে। তাই শিবা তার বাড়ি ছেড়ে চেন্নাইয়ের দিকে রওনা হয়। এরপর দৃশ্য চেন্নাইয়ের তামিলনাড়ুতে শিফট হয়। পানির ট্যাঙ্কি ফুল হয়ে পানি পড়তেছে। তাই হোস্টেলের সুপার এসে এই সেরিগুলোর উপর চিল্লাচ্ছে যে কে মোটর চালিয়ে রেখেছে। আসলে মিত্রা নামের একটা মেয়ে মোটর চালায় ঠিকই, কিন্তু তার মোটর অফ করতে মনে থাকে না। এ নিয়ে 16 বার এমনটা হয়েছে। তাছাড়া তার নামে আরও খুঁটিনাটি অভিযোগ আছে। তো ওই মহিলা চলে গেলে আমরা মিত্রাকে দেখতে পাই। সেই হচ্ছে এই গল্পের নায়িকা। আলতো করে কপালে টিপ দিলে তাকে একদম স্বপ্নের মেয়ের মতো লাগে। তার পরিবার ছেড়ে সে এই শহরে পড়ে আছে শুধুমাত্র একটা চাকরি পাওয়ার আশায়। অন্যদিকে আমরা শিবাকে একটা বাড়ির ছাদে ঘুমাতে দেখতে পাই। সে এখন এই বাড়িতেই ভাড়া থাকে। ঘুম ভাঙলে সে রুমে চলে আসে। কুলি করার পরে সে পাখিদেরকে পানি খেতে দেয়। এ থেকে বোঝা যায় তার মনটা ভালোই আছে। তারপর সে বাথরুমে ঢোকে। বিড়ি ধরিয়ে ফোনের এয়ারপ্লেন মোড অফ করলে দেখা যায় অনেকগুলো মেসেজ এসে জড়ো হয়েছে। বাড়িওয়ালা গত 2 মাসের বাড়ি ভাড়া চাচ্ছে। তাই শিবা ব্যাংক অ্যাকাউন্টে চেক করে দেখে তার অ্যাকাউন্টে মাত্র 13 রুপি আছে, যা দেখে সে হতাশ। তারপর সে ডেটিং অ্যাপে বিভিন্ন মেয়েদের ছবি দেখে। কাউকে পছন্দ না হলে সে গুগলে ঢোকে আর মোবাইলের সাউন্ড কমিয়ে কি যেন দেখে। এভাবেই তার দিনগুলো পার হচ্ছিল। খেয়ে পরে বেঁচে থাকতে সে বাইক শেয়ারিংয়ের কাজ করে, আর বাকি যে সময়টুকু পায় সেটা তার স্বপ্ন ইন্টেরিয়র ডিজাইনারের পিছনে ছুটতে থাকে। কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় তাকে কেউ কাজ দিতে চায় না। হতাশ হয়ে শিবা ফুটপাতে বসে সিগারেট টানতে থাকে। তখন মেন্টাল মার্কা একটা লোক শিবাকে জিজ্ঞাসা করে, কি অবস্থা, কি করা হয়? তো শিবা উত্তর দেয়, ইন্টেরিয়র ডিজাইনার। যা শুনে লোকটা বলে, কাঠমিস্ত্রি। ইনসাল্ট করায় শিবা আর চোখে ওই লোকটার দিকে তাকায়, যা দেখে লোকটা চুপ হয়ে যায়। অন্যদিকে মিত্রাও চাকরি খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বলতে গেলে এই ব্যস্ত চেন্নাই শহরে তাদের দুজনের অবস্থা একই। এর মধ্যে মিত্রার বাবা তাকে ফোন করে বাড়িতে আসতে বলে, কারণ পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। তো মিত্রা বলে সে সামনের সপ্তাহে বাড়িতে আসতেছে। মিত্রা মূলত শর্ট ফিল্মের সাবটাইটেল টাইপ করে দেয়। তা থেকে যে টাকা পয়সা পায় তা দিয়েই সে এই শহরে থাকার খরচ চালায়। শিবার ভাই শিবাকে ফোন করে বলে, আমাদের পাশের বাসার মুদি দোকানদার একটা সুপারমার্কেট খোলার প্ল্যান করেছে। তোমার ভাবি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তোমার নাম বলেছে। তোমার ইচ্ছা থাকলে কাজটা করতে পারো। ভাবির কথা শুনে শিবা জিজ্ঞাসা করে সে কেমন আছে। আসলে শিবার ভাবির বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাই শিবার বাবা IVF ট্রিটমেন্ট করিয়ে তার বংশের প্রদীপ রক্ষা করতে চাচ্ছে। কিন্তু শিবার ভাবি এটা করতে চাচ্ছে না। এ নিয়ে তাদের মধ্যে দ্বিমত চলছে। শিবা তার ভাবির যত্ন নিতে বলে কল কাট করে। হঠাৎ করে শিবার তার বাবার বলা একটা কথা মনে পড়ে যায়, যে সে বলেছিল সে কোনোদিন 1 টাকাও ইনকাম করতে পারবে না। আমরা মরে গেলে তোকে তোর ভাইয়ের কাছে হাত পাততে হবে। এই কথাটা মনে পড়ার কারণ হচ্ছে তার ভাই মাত্রই কিছু টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। মিত্রাও হতাশ হয়ে ভাবছে 1 সপ্তাহ পরে সে বাড়িতে যাবে কিনা। বাড়িতে গেলেই তো তার বিয়ে হয়ে যাবে।
তো ট্রেনের ভিতরে বাবার কোলে অসুস্থ একটা মেয়ে মাথা রেখে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে মিত্রা বাবা মেয়ের সম্পর্কটা উপলব্ধি করতে পারে, তাই মনে মনে ঠিক করে সে বাড়িতে ফিরে যাবে। তো রাতে মিত্রা যখন হোস্টেলে ঢুকছিল তখন পাশ থেকে কেউ বলে ওঠে, এক্সকিউজ মি। মিত্রা জানতে চায় আপনি কে। শিবা তার নাম না বলে জানতে চায় আপনি এখানে থাকেন কিনা। মিত্রা বলে হ্যাঁ, কিন্তু কেন? শিবা বলে আমি সবিতা নামের একটা মেয়েকে এখানে ড্রপ করেছি, কিন্তু সে এখন পর্যন্ত ভাড়া দেয়নি। সে আমার ফোনও ধরছে না। তাকে বলবেন আমার এই নাম্বারে 60 রুপি গুগল পে করে দিতে। এটা বলে শিবা মিত্রাকে তার নাম্বারটা দেয়। তো মিত্রা মাথা নাড়িয়ে হু বলে চলে যায়। ভিতরে গিয়ে মিত্রা সবিতাকে বলে বাইকার ছেলেটা ভাড়ার জন্য অপেক্ষা করছে। যা শুনে সবিতা বলে আমি তো তাকে ভাড়া দিয়ে দিয়েছি, অ্যাপে তো সেটাই দেখাচ্ছে। এটা শুনে মিত্রা সবিতার দিকে নাম্বারটা ছুঁড়ে ফেলে আর বলে তাহলে তুমি এটা তাকে ফোন করে বলে দিও। রাতে শিবা ডেটিং অ্যাপে একটার পর একটা মেয়েদের ছবি দেখতে থাকে। তারপর সে ছাদে ঘুমিয়ে পড়ে। সত্যি ছাদে ঘুমানোর মজাই আলাদা। পরদিন মিত্রা বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তাই সে বাস স্ট্যান্ডে যেতে একটা বাইক বুক করে, কিন্তু সবাই ব্যস্ত থাকায় তাকে কেউ পিক করতে পারবে না। এটা দেখে মিত্রা ঠিক করে সে অটোতে করে যাবে। তো যাবার আগে মিত্রা শিবার নাম্বারটা দেখতে পায়। সাথে সাথে সে শিবাকে কল করে, গতদিন তুমি আমাকে পিজি হোস্টেলের সামনে তোমার নাম্বারটা দিয়েছিলে, মনে আছে? হ্যাঁ, সে তোমার ভাড়াটা এখনও দেয়নি। তুমি কি আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে পারবে? আমি সবিতার টাকাটাও দিয়ে দিব। হাতে তেমন কোনো কাজ না থাকায় শিবা মিত্রাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে আসে। যেতে যেতে শিবা জানতে চায় তোমার বাড়ি কোথায়। মিত্রা বলে চিত্তুর। মিত্রাও জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। শিবা বলে নীল্লুর। ট্রাফিক জ্যামে ফেসে গেলে শিবা জানতে চায় সে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য বাড়িতে যাচ্ছে কিনা। মিত্রা বলে না। শিবা বলে তাহলে কেন যাচ্ছ? মিত্রা বলে এখন পর্যন্ত কোনো চাকরি পাইনি, তাই। এরপর মিত্রা জানতে চায় তুমি কি বাইক রাইড শেয়ারিংয়ের কাজ করো? তো এই কথা শুনে শিবার একটু আত্মসম্মানে বাঁধে। শিবা বলে হ্যালো, আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার। এখন আমি নিজেই প্রজেক্ট খোলার চেষ্টা করছি। সিগন্যাল গ্রিন হলে শিবা বাইক স্টার্ট করে। মিত্রা বলে আমার মনে হচ্ছে এর আগে আমি তোমাকে কোথাও দেখেছি। তো বাস স্ট্যান্ডে এসে পড়ায় শিবা মিত্রাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এরপর মিত্রা শিবাকে ভাড়া দেয়। তখন শিবা জিজ্ঞাসা করে 5 স্টার রেটিং দিতে পারবে? এতে মিত্রা একটু হেসে চলে যায়। একটু পরে শিবার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে হ্যালো বলতেই সিন কাট হয়ে যায়। আর আমরা দেখি মিত্রা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আর তাকে নেওয়ার জন্য শিবা আবারও বাস স্ট্যান্ডে এসেছে। শিবা জিজ্ঞাসা করে কি হয়েছে? মিত্রা বলে তুমি আমাকে হোস্টেলে নামিয়ে দিতে পারবে। আসলে মিত্রার সিদ্ধান্ত পরিবর্তন করেছে, সে বাড়িতে ফিরে যাবে না। তো শিবা একটু ভেবে রাজি হয়ে যায়। হোস্টেলের সামনে নেমে মিত্রা তাকে ভাড়া দেয়, কিন্তু শিবা একটু দয়া দেখিয়ে ভাড়াটা না নিয়ে চলে যায়। মিত্রাও হোস্টেলে ঢোকে। এরপর পথের মাঝে শিবার ফোন আবারও বেজে ওঠে। হ্যালো বললে সিন আবারও কাট হয়। দেখা যায় মিত্রা হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে। ও কি, এবার কি হলো? শিবা আবারও বাইক নিয়ে হোস্টেলের সামনে এসেছে। আমার মনে হয় শিবা শেষ। জিজ্ঞাসা করে কি হয়েছে? মিত্রা বলে সিট খালি নেই, কেউ আমার সিটটা নিয়ে নিয়েছে। মানে এইটুকু সময়ের মধ্যে তার সিট অন্য কেউ বুক করে ফেলেছে। তো এখন মিত্রাকে এই শহরে থাকার জন্য নতুন একটা হোস্টেল খুঁজতে হবে। মিত্রা একটু ভেবে বলে আমার বান্ধবী প্রীতি সম্প্রতি চেন্নাইতে গিয়েছে, মনে হয় তার বাড়িটা ফাঁকা আছে। তুমি একটু আমাকে সেখানে নামিয়ে দিবে? তো শিবা তো পড়ছে গেরা কলে, কি আর করা, শিবা রাজি হয়ে যায়। বান্ধবীর বাড়িতে গিয়ে মিত্রা কলিং বেলে চাপ দেয়। একজন মধ্যবয়স্ক লোক দরজা খোলে। সামনে সুন্দরী একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকুর 32টা দাঁতই বেরিয়ে যায়। মিত্রা বলে আঙ্কেল, এখানে প্রীতি আছে? আঙ্কেল বলার কারণে কাকুর মুড অফ হয়ে যায়, তাই সে ইডিয়েট বলে দরজাটা মুখের উপর ঠাস করে বন্ধ করে দেয়। মিত্রা তো হতবাক যে কি হলো। প্রীতির সাথে কথা বলে জানতে পারে যে এই বুইড়া বেড়া হচ্ছে প্রীতির বয়ফ্রেন্ড। লে তরুণ পোলাপাইনের গুষ্টি মারছে, মানে এই বেড়া কি করে এই মেয়েটার সাথে যায়। যাই হোক, যার যা পছন্দ। তাকে আঙ্কেল বলার কারণে মিত্রার এখানে আর থাকাটা হলো না। কল কাট করে মিত্রা শিবাকে ফোন করে হ্যালো বলার সাথে সাথেই শিবা ওপাশ থেকে বলে ওঠে আমি সামনেই দাঁড়িয়ে আছি, চলে আসো। তো এই কথা শোনার পর মিত্রার মুখে একটা বিশুদ্ধ হাসি ফুটে ওঠে। অন্যদিকে শিবার মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। মিত্রা এসে বলে কি? তো শিবা হাসতে থাকে। রুম খুঁজে বের করা পর্যন্ত তুমি আমার সাথে থাকো প্লিজ। তো শিবার না করে না।
তারপর তারা দুজনে একের পর এক হোস্টেল খুঁজতে থাকে কিন্তু কোনো সিট পায় না। ক্লান্ত হয়ে গেলে ওরা একটা স্টল থেকে চা আর ফলের জুস খায়। আর বিলটা কিন্তু মিত্রাই দেয়, কারণ শিবার তো পকেট ফাঁকা। হোস্টেল খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেলে ওরা একটা হোটেল থেকে ভাত খায়, আর বরাবরের মতো বিলটা কিন্তু মিত্রাই দেয়। তারপর আবার শুরু হয় থাকার জায়গা খোঁজা, কিন্তু কোনো সিট পাওয়া যায় না। এই সময় মিত্রার মা মিত্রাকে ফোন করে আর জিজ্ঞাসা করে কতদূর পর্যন্ত এসেছ। মিত্রা বলে, আমি নতুন একটা কোম্পানি থেকে ফোন পেয়েছি, তারা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে, তাই আমি আসতে পারবো না। এই কথা শুনে মিত্রার মা তো খেপে যায়, কারণ পাত্রপক্ষ মিত্রাকে দেখতে তাদের শহরে অলরেডি এসে পড়েছে। তো বিয়ের কথা তুলতেই মিত্রা বলে, যদি তুমি আমার সাথে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করো তাহলে আমি কিন্তু পালিয়ে অন্য কোনো শহরে চলে যাব। এটা বলে মিত্রা কল কাট করে। এই কথা শুনে শিবা একটু মুচকি মুচকি হাসতে থাকে। রাত হয়ে গিয়েছে, ওরা এখন পর্যন্ত থাকার জন্য কোনো রুম খুঁজে পায়নি। রাতের খাবার খেয়ে শিবা জিজ্ঞাসা করে, এখন তুমি কোথায় যাবে? যা শুনে মিত্রা বলে, এক একটা মেয়েকে এভাবে রাস্তায় ছেড়ে দিবে? তো এই কথা শুনে শিবা একটু অবাক হয়। আর এবারও খাবারের বিলটা কিন্তু মিত্রাই দেয়। এরপর মিত্রা বলে, রুম ভাড়া নেওয়ার জন্য আমি 10,000 টাকা পর্যন্ত দিতে পারি। তো 10,000 টাকার কথা শুনে শিবার মাথায় একটা আইডিয়া আসে। সেটা হচ্ছে, মিত্রা যদি তার রুমে ভাড়া থাকে তাহলে সে 10,000 টাকা পেয়ে যাবে, যা দিয়ে শিবা তার বাড়ি ভাড়া পরিশোধ করতে পারবে। তাই নিজেকে গুছিয়ে গাছিয়ে শান্ত করে মিত্রাকে বলে, তুমি আমার রুমে আসবে। কিন্তু মিত্রা ভাবে শিবা তাকে খারাপ কাজ করানোর জন্য রুমে ডেকেছে, তাই মিত্রা ছি বলে চলে যেতে থাকে। যা দেখে শিবা পিছু পিছু আসতে থাকে আর বলে, আমি ওটা মিন করিনি। মিত্রা বলে, অ্যাক্টিং করো না, আমার এখন মনে পড়েছে 1 বছর আগে আমি তোমাকে নীলুর হাসপাতালে একটা মেয়ের সাথে দেখেছি। তুমি কত মেয়ের জীবন ধ্বংস করেছ। যা শুনে শিবা বলে, আমি কারো জীবন ধ্বংস করিনি, বলার জন্য আমাকে একটু সময় দাও। হাসপাতালে তুমি যাকে দেখেছ সে আমার ভাবি হয়। সেই সময় আমি তোমাকে এক পলক দেখেছিলাম। এই কথা শোনার পর মিত্রা একটু শান্ত হয়। তারপর বলে, তাহলে তুমি কেন আমাকে রুমে ডেকেছ? তুমি 10,000 টাকা ভাড়া দিতে প্রস্তুত, এই জন্য বলেছি। আসলে আমি 2 মাস ধরে ঘর ভাড়া দেইনি। তুমি যদি আমার ওখানে থাকতে আসো তাহলে আমার ভাড়াটা অর্ধেক হয়ে যাবে। আমি শুধু খাবার খেতেই বাড়িতে আসি, বাকি সময় বাইরে থাকি, এমনকি রাতে আমি ছাদে ঘুমাই। তুমি আমার রুমে থাকলে তোমার কোনো তেমন অসুবিধা হবে না। সব কথা শুনে মিত্রা বলে, যদি ঘরটা পছন্দ হয় তাহলে আমি সেখানে থাকতে পারি। শিবা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি ওরা কেরালার একটা লজে এসেছে রুম বুক করার জন্য। ম্যানেজার আইডি কার্ড চেক করে, ওদের পা অবধি মাথা পর্যন্ত দেখে রুমটা দিয়ে দেয়। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি শিবা মিত্রাকে নিয়ে তার ভাঙা বাড়িতে এসেছে। মিত্রা একটু ভালো করে রুমটা দেখে, বলা যায় তার রুমটা পছন্দ হয়েছে। এর মধ্যেই শিবা এসে বলে, বিশ্রাম নাও, আমি ছাদে যাচ্ছি। শিবা চলে গেলে মিত্রা ফোন বের করে এটা চেক করে যে তার ঘরে কোনো হিডেন ক্যামেরা আছে কিনা। তো দেখা যায় ঘরে কোনো হিডেন ক্যামেরা নেই। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আবার সেই লজের দৃশ্য দেখতে পাই। ম্যানেজার মিত্রার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তারা লজটা ভাড়া নিচ্ছে ফষ্টি নষ্টি করার জন্য। মিত্রা ম্যানেজারের হাবভাব বুঝতে পারে। ম্যানেজার চলে গেলে এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে। শিবার ঘুম ভাঙলে সে তার জিনিসপত্র নিয়ে নিচে নেমে আসে। এদিকে মিত্রা এখনও ঘুমাচ্ছে। নাস্তা টাস্তা খেয়ে শিবা তার কাজে বেরিয়ে পড়ে। শিবা চলে গেলে মিত্রার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে মিত্রাও চাকরির সন্ধানে বেরিয়ে পড়ে। একদম রাতে তাদের সাথে দেখা হয়। মিত্রা যেহেতু দেরি করে এসেছে তাই সে শিবার কাছে ক্ষমা চায়। এভাবেই কাটতে থাকে তাদের দিনগুলো। একদিন মিত্রা শিবাকে চা খাওয়ার অফার করে। চা খেতে খেতে মিত্রা জানতে চায় শিবার কোনো ইন্টারভিউ আছে কিনা। শিবা বলে, হুম। তারপর মিত্রা আরও বলে, মনে হচ্ছে বাইক রাইড করে অনেক টাকা কামাচ্ছ। শিবা বলে, তেমন না, এটা দিয়ে আমার দৈনিক খরচ মিটে যায়। তোমার পরিবার কি তোমাকে সাপোর্ট করে? শিবা একটু ভেবে বলে, আমার বাবা যখন কাজ করত তখন সে আমাকে টাকা দিত, আমি খুশি মনে সেই টাকা নিতাম। বাবার অবসরের পরও সে আমাকে সাপোর্ট করেছে, কিন্তু আমি এখনও বদলাইনি। এখনও ভালো করে টাকা ইনকাম করতে পারি না, তাদেরকে এখনও মিথ্যা কথা বলে ম্যানেজ করি। এই সব কিছু আমার বড় ভাই জানে। আমি ইন্টেরিয়র ডিজাইনার হতে চাই, তবে জানি না এই স্বপ্নটা আমার পূরণ হবে কিনা। তো শিবার বলা কথাগুলো মিত্রার মন ছুঁয়ে যায়, তাই সে এক ধ্যানে শিবাকে দেখতে থাকে। মন খারাপ থাকায় শিবা কান্না করে রাতটা পার করে। পরদিন সকালে যখন শিবা বাথরুমে যাচ্ছিল তখন মিত্রা শিবাকে পিছন থেকে ডাক দেয়, জানতে চায়
সে আজ কি করবে। শিবা বলে, ইন্টারভিউ দিতে তাকে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে যেতে হবে। এ পর্যন্ত তুমি কয়টা কোম্পানির কাছে গিয়েছ? 20টার মতো হবে। কিন্তু তুমি এটা জানতে চাচ্ছ কেন? তোমার প্রজেক্টের স্যাম্পল আমি দেখেছি। তোমার প্রজেক্ট বেশ ভালো, কিন্তু তোমার কথা বলার ধরন ভালো না। কিভাবে কথা বলতে হয় তা তুমি জানো না। এটা শুনে শিবা বলে, তো? মিত্রা বলে, বলছি। মিত্রার কথা শিবা শেভ করে আজ ক্লায়েন্টের সাথে দেখা করতে যাবে। শিবাকে পরিপাটি দেখে মিত্রার বেশ ভালো লাগে। আজ শিবার সাথে মিত্রাও যাবে। মিত্রা শিবার হয়ে ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করে। সবকিছু দেখে ক্লায়েন্ট বলে, তোমাদের আইডিয়া বেশ ভালো, কিন্তু তোমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। এই কথা শুনে শিবা তার প্রজেক্টে গুছিয়ে নিয়ে চলে আসে। তারপর শিবা মিত্রাকে কথা শোনায় যে আমার কথা বলার ধরন ভালো না, তাহলে তোমাকে কেন রিজেক্ট করলো। তো মিত্রা এতে কোনো কিছুই বলে না। শিবা বাইক স্টার্ট করলে দেখে তার বাইকে স্টার্ট নিচ্ছে না। মানে কপালটা আজকে ডাবল খারাপ। তাই শিবা বাইক সারতে গ্যারেজে আসে। 1000 টাকা লাগবে বাইক সারতে। যা শুনে শিবা বলে, শালা কপালটাই খারাপ। এটা শুনে মিত্রা মুচকি হাসে। তো বাইক সারতে দিয়ে তারা সেখান থেকে চলে আসে। হাঁটতে হাঁটতে মিত্রা বলে, পূর্ব অভিজ্ঞতা নেই দেখে কাজটা পায়নি। তাই সে একটা ফেক কোম্পানি খোলে, যার নাম দেয় রিভিউ ইন্টেরিয়র্স। হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে ওই লিঙ্কটা শিবা তার কলেজ ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে, আর তাদেরকে বলে 5 স্টার রেটিং দিতে। তো তার বন্ধুরা রেটিং দিচ্ছে দেখে শিবার মুখে হাসি ফুটে ওঠে। এবার যদি শিবা কোনো কাজ পেতে পারে, দেখা যাক কি হয়। পরদিন শিবার ফোনে কল আসে। ঘুমের ঘোরে ফোনটা ধরলে ওপাশ থেকে কেউ বলে ওঠে, রিভিউ ইন্টেরিয়র। সাথে সাথে শিবা নড়ে চড়ে ওঠে আর বলে, স্যার স্যার স্যার, ইয়েস স্যার। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, 1 মিনিট স্যার। এটা বলে শিবা মিত্রের কাছে যায় আর ফোনের স্পিকারটা অন করে। তখন ওই লোকটা একটা কাপবোর্ড বানানোর কথা বলে। তো শিবা লোকটার বাড়ির ঠিকানা নেয়। প্রথম অর্ডার পেয়ে ওরা দুজন মহা খুশি। বিশেষ করে শিবা তো আরও খুশি। শিবার যেহেতু কথা বলার ধরন ভালো না, তাই সে মিত্রাকে তার সাথে নেয়। মিত্রা বলে, তাহলে আমাকে কিন্তু শেয়ার দিতে হবে। কিছুক্ষণ পর ওরা সেই ঠিকানায় পৌঁছায়। গিয়ে দেখে সেখানে আরও অনেক ডিজাইনাররা রিজেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর লোকটা জিজ্ঞাসা করে, তোমরা? মিত্রা বলে, রিভিউ ইন্টেরিয়র্স। লোকটা আসতে বললে ওরা ভিতরে ঢোকে। তখন লোকটা তাদের কোম্পানির নাম খাতায় লেখে। এখান থেকে বোঝা যায় এর আগে 5টা কোম্পানি রিজেক্ট হয়েছে। লোকটা জানতে চায় তারা কাপবোর্ড বানাতে কয় টাকা নিবে। আমরা 600 টাকা পার স্কোয়ার ফিটে নেই। এটা ওই লোকটা খাতায় লিখে রাখে। মানে সে খুবই সিনসিয়ার। এরপর জানতে চায় কী কাঠ ব্যবহার করা হবে। তো শিবা ওই কাঠগুলোর স্যাম্পল দেখাতে থাকে আর কোনটার কোন দাম সেটাও বলতে থাকে। শেষে লোকটা প্রশ্ন করে, আমি কেন তোমাদেরকে কাজটা দিব? এতে মিত্রা বলে, কারণ আমরা দিচ্ছি 10% ডিসকাউন্ট, এবং 5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটা ঠিক করে দিব। এরপর শিবা বলে, আপনি যদি আমাদেরকে ইউনিটটা দেখাতেন তাহলে আমি আরও ভালো করে এক্সপ্লেন করতে পারতাম। এটা শুনে ওই লোকটা ওদেরকে একটা রুমে নিয়ে যায় আর একটা বেসিন দেখিয়ে বলে, এই বেসিনটার নিচে আমার একটা কাপবোর্ড লাগবে। এটা দেখে তো শিবার মাথায় আগুন ধরে যায়, কারণ সে ভেবেছিল তাকে কোনো বড়সড় কাজ দেওয়া হবে। তো এত ছোট একটা কাজ দেখে শিবা তো করতে চায় না, কিন্তু মিত্রা তাকে আটকায় আর বলে, এটা তোমার প্রথম কাজ, তাই কাজটা তোমার করা উচিত। দেন শিবা আন্না নামের কাউকে কল করে। এন্ট্রি হয় আন্নার। মানে এই মালটাই হচ্ছে আন্না। সে একজন কাঠমিস্ত্রি, তার সাথে একটা পেদাও আছে। তো আন্না শিবার কাছে জানতে চায় তাকে কি করতে হবে। শিবা কাজটা বললে আন্না বিস্ময়ের চোখে বেসিনটার দিকে তাকায় আর বলে, এইটাই কাজ? শিবা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। এর জন্য ফোন করে আমাকে এখানে এনেছ? শিবা বলে, হ্যাঁ। আন্না কাজটা করতে না চাইলে শিবা আন্নার হাত ধরে বলে, ফার্স্ট প্রজেক্ট প্লিজ। পাশ থেকে মিত্রা বলে, 50 টাকা অগ্রিম পাবে। এত করে বলায় আন্না কাজটা করতে রাজি হয়ে যায়। কাজ করার সময় ওই লোকটা এসে জ্ঞান দেয় যে কাপড়টা একটু চওড়া ও একটু লম্বা হবে। যা শুনে আন্না বলে, কেন আপনি কি এটার মধ্যে শুয়ে থাকবেন? আমাকে জ্ঞান দিবেন না, বরং আমার জন্য 1 কাপ চা নিয়ে আসুন। যা শুনে লোকটা তাকে ইডিয়েট বলে চলে যায়। কাজটা হয়ে গেলে শিবা মিত্রাকে তার ভাগের টাকা বুঝিয়ে দেয়। মিত্রা টাকা রাখতে গিয়ে দেখে তার পার্স হারিয়ে গিয়েছে। শিবা জানতে চায় পার্সে কোনো টাকা পয়সা ছিল কিনা। মিত্রা বলে, না, কিন্তু পার্সের মধ্যে ঘরের চাবি ছিল। এটা শুনে তো শিবার মাথা খারাপ হয়ে যায়। বাড়তি চাবি না থাকায় শিবাকে এবার ঘরের তালা ভাঙতে হয়।
এরপর দৃশ্য ওই লজে চলে আসে। ম্যানেজার দরজা বন্ধ করে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে, কিন্তু ওদের কোনো অশ্লীল ফুটেজ না পেলে ম্যানেজার বিরক্ত হয়। ওদিকে শিবা ও মিত্রা বারান্দায় দাঁড়িয়ে এই হিডেন ক্যামেরা নিয়ে কথা বলছে আর হাসছে। এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে। বৃষ্টিতে ভিজে ভিজে তারা একটা বাসে ওঠে। শিবা আর চোখে মিত্রাকে দেখে। কথায় কথায় জানতে চায় মিত্রার আগে কোনো ভালোবাসা ছিল কিনা। মিত্রা বলে একটা ছিল, ডেটিং অ্যাপের মাধ্যমে তার সাথে দেখা হয়েছে। পরে জানতে পারি সে মেয়ে ঠকানোর ব্যবসা করে, তাই ব্রেকআপ করেছি। আচ্ছা, তোমার কি কোনো লাভ স্টোরি আছে? তখন শিবা শাইলুর কথা বলে। পুরনো প্রেমের কথা মনে পড়ায় শিবার একটু মন খারাপ হয়। এটা দেখে মিত্রা শিবার মন ভালো করতে বৃষ্টির মধ্যেই বাস থেকে নেমে পড়ে। তারপর তারা দুজন একটা ছাউনির নিচে দাঁড়ায়। মিত্রা বলে, আমার এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছা করছে। শিবা বলে, এতে লোকে তোমাকে পাগল ভাববে। মিত্রা বলে, ভাবুক, তাতে কি। তো এমন পাগলাটে স্বভাবের কথা শুনে শিবা বিস্ময়ের চোখে মিত্রার দিকে তাকায়। এরপর শিবা বলে, তুমি কি সবসময় এমন যে ভবিষ্যৎ নিয়ে ভাবো না, সবসময় বর্তমান নিয়ে পড়ে থাকো? এই কথা শুনে মিত্রা 2টা কালাকিস অর্ডার করতে বলে। তো শিবা 2টা কালাকিস অর্ডার করে। কালাকিস হচ্ছে এক ধরনের খাবার। খেতে খেতে মিত্রা বলে, প্রতিটা মুহূর্ত খুব ভালো করে কাটানো উচিত, যাতে জীবন নিয়ে আমাদের কোনো আফসোস না থাকে। তো রাতে ওরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাচ্ছিল। বিদ্যুৎ চমকালে শিবা মিত্রার হাত ধরে ফেলে। তারপর কি হয় সেটা আপনি দেখে নিন। এরপর মিত্রা বলে, রাস্তায় দাঁড়িয়ে কোনো মেয়েকে কিস করলে লোকে তোমাকে পাগল ভাববে না? শিবা বলে, ভাবুক, তাতে আমার কোনো যায় আসে না। বাড়িতে আসার পর কি হয় সেটা আপনি দেখে নিন, কারণ এটা এক্সপ্লেইন করতে পারছি না। বৃষ্টি থেমে গেলে শিবা ছাদে শুতে যায়, কিন্তু আজ তার মুড অনেক ফুরফুরা। কেন ফুরফুরা সেটা তো আপনি বুঝতে পেরেছেন। পিনিকের ঠেলায় শিবা মাঝরাতেই মিত্রাকে কল করে আর তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। তো এখান থেকেই তাদের প্রেমের বিবর্তন ঘটতে থাকে। প্রেম গড়াতে গড়াতে গিয়ে বেডরুমে পৌঁছায়। তারপর ওরা রোমান্টিক সময় পার করে। এরপর ওরা দুজন ছাদে বসেছিল। তখন মিত্রা শিবাকে বলে, যে লোকটাকে কাব্যটা বানিয়ে দিয়েছ সে তোমাকে 5 স্টার রেটিং দিয়েছে। রিয়েল রিভিউ দেখে শিবা অনেক খুশি। এই প্রথম তার জীবনের সব কিছু ঠিকঠাক চলতেছে। এরপর মিত্রা শিবাকে হাক করতে বলে। তো শিবা মিত্রাকে হাক করে। রাতে তারা দুজন একসাথে আকাশ ভরা তারা দেখে। নেক্সটের দৃশ্যে আমরা দেখতে পাই শিবা আন্নাকে নিয়ে একটা বাড়ির সামনে এসেছে। আন্না মজা করে বলে, আগে তো বেসিনের কাপবোর্ড বানিয়েছে, এবার হয়তো বাথরুমের সাবানের বক্স বানাবে। তোরা ভয়ে ভয়ে বাড়ির ভিতরে ঢোকে, কিন্তু এবার ঘটনাটা উল্টো ঘটে। শিবা এই সম্পূর্ণ বাড়িটার ডিজাইন করার কাজ পেয়ে যায়। কাজটা পেয়ে শিবা মহা খুশি। আসলে ওই বৃদ্ধ লোকটার রেফারেন্সে শিবা এই কাজটা পেয়েছে, আর এরা হচ্ছে ওই বৃদ্ধ লোকের মেয়ে জামাই। তো শিবা অবাক হয়ে যায়, কারণ ওই বৃদ্ধ লোকটার জন্য সে আজ কাজটা পাচ্ছে। বাড়ি সাজানোর জিনিসপত্র কেনার জন্য সে 2 লাখ টাকার একটা চেক পেয়ে যায়। তো শিবা তো বিশ্বাসই করতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। সাথে সাথে শিবা এই খবরটা মিত্রাকে জানায়। মিত্রা বলে, সুপার। পরদিন থেকে শুরু হয় বাড়ি সাজানোর কাজ। শিবা মিত্রাকে নিয়ে বাড়ি সাজানোর সকল খুঁটিনাটি জিনিসপত্র কিনতে থাকে, আর এর মাঝে তাদের খুনসুটিও চলতে থাকে। অন্যদিকে ওই লোকটা আন্নাকে একের পর এক সবক দিচ্ছিল যে কাজটা এভাবে না এভাবে হবে, যা দেখে আন্না তার কাছে আবার চা খেতে চায়। তবে এবার লোকটা চা আনে না, বরং বলে ওয়ার্ক ফাস্ট। শিবা বাড়িওয়ালার সাথে কাজ নিয়ে একটু ফ্রিলি আলাপ করলে মিত্রা এই বিষয়টা নিয়ে জেলাস ফিল করে। শিবাও এটা বুঝতে পারে, তাই সে মিত্রার রাগ ভাঙায় আর বলে সে বিবাহিত। এদিকে ওই লোকটা আন্নাকে বেশ জ্বালাতে থাকে যে মাপ ছোট নয় বরং বড় হবে। তাই আন্না শিবাকে বলে, এখানে তো অনেক ওয়ার্কার আছে, সে শুধু আমার পিছনে লেগে আছে কেন? আমি তার আন্ডারে কাজ করতে পারবো না। যা শুনে শিবা বলে, এটা আমার সেকেন্ড প্রজেক্ট, প্লিজ। তো এভাবে হাত ধরে বলায় আন্না কাজটা করতে রাজি হয়ে যায়। ওরা সবাই খুবই ভালো করে এই প্রজেক্টের কাজ শেষ করে। কাজ শেষ হতে না হতেই শিবা একের পর এক কাজ পেতে শুরু করে। বলা যায় শিবার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। ভালো টাকা ইনকাম করায় ওরা ওই ভাঙা ফ্ল্যাটটা ছেড়ে নতুন একটা ফ্ল্যাটে ওঠে। এর মাঝে মিত্রা জানতে চায় শিবা বিয়ের কথা বলতে তার বাড়িতে কবে যাচ্ছে।
শিবা বলে আগামীকাল। কাজের চাপ বাড়তে থাকায় শিবা মিত্রাকে ঠিকমতো সময় দিতে পারছিল না। এতে মিত্রা একটু কষ্ট পায়। এরপর দেখা যায় শিবা নতুন গাড়ি কিনে ফেলেছে। এর মধ্যে মিত্রা আবারও জিজ্ঞাসা করে, চলো বিয়ে করে ফেলি। শিবা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। মিত্রা বলে কখন? শিবা বলে আগামীকাল। মানে শিবা কেন জানি মিত্রাকে ঘুরাচ্ছে। ওদের সাথে প্রীতি এবং তার বয়ফ্রেন্ডও যোগ হয়েছে, আর ওরা সবাই একসাথে খুব ভালো সময় পার করতে থাকে। তো এই ডাব খাওয়ার দৃশ্যটা দেখুন। এটা দেখে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। রাতে মিত্রা শিবাকে বলে, আগামীকাল আমার একটা ইন্টারভিউ আছে, তুমি কি আমাকে ড্রপ করতে পারবে? শিবা বলে, কাল তো আমার মিটিং আছে। তাই শিবা তাকে অল দ্য বেস্ট বলে, মানে সে মিত্রাকে ড্রপ করতে পারবে না। তো মিত্রা এতে কষ্ট পায়। আসলে সত্যি কথা বলতে, যার সময় আছে তার টাকা নেই, আবার যার টাকা আছে তার কাছে সময় নেই। তো পরদিন দেখা যায় শিবা মিত্রাকে পিক করতে এসেছে। মিত্রার আইটি কোম্পানিতে চাকরি হচ্ছে না দেখে শিবা বলে, তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো। মিত্রা ভাবে তার চাকরি হচ্ছে না দেখে শিবা তার উপর দয়া দেখাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তাদের মাঝে তুমুল তর্ক বিতর্ক হয়। মিত্রা রাগ করে চলে যায়, শিবাও মিত্রাকে আটকায় না। বলা যায় তাদের মধ্যে একটা অদৃশ্য দেয়ালের সৃষ্টি হয়েছে। রাতে দেখা যায় শিবার মা শিবাকে কল করেছে এবং তার দিনকাল কেমন যাচ্ছে তার খোঁজখবর নিচ্ছে। তার ভাবির বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য তার পরিবার চেন্নাইতে আসতেছে তাকে ডাক্তার দেখানোর জন্য। ওদিকে মিত্রার মাও মিত্রাকে ফোন করে তার খোঁজখবর নিচ্ছে। দীর্ঘ সময় কথা বলার পর মিত্রার বাবা বলে সে চেন্নাই আসতেছে তাকে বিয়ে করাতে। তো পরদিন মিত্রা তার বান্ধবী প্রীতির কাছ থেকে তার বাড়ির চাবি নিতে যায়, কারণ মিত্রা চাচ্ছে তার বাবা মা প্রীতির ফ্ল্যাটে উঠুক, শিবার ফ্ল্যাটে নয়, কারণ শিবার সাথে তো তার ঝগড়া হয়েছে। তো প্রীতি তার ফ্ল্যাটের চাবি মিত্রাকে দিয়ে দেয়। তারপর মিত্রা শিবার ফ্ল্যাটে আসে আর তার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে যায়। শিবার সাথে একটা কথাও বলে না মিত্রা। শিবাও মিত্রার সাথে একটা কথাও বলে না। মানে চেনা মানুষ যখন অচেনা হওয়ার ভান করে তখন এটা সহ্য করা যে কোনো মানুষের জন্য কষ্টকর। কিছুদিন পর মিত্রার পরিবার চেন্নাইতে আসে। অপরদিকে দেখা যায় শিবার পরিবারও তার ফ্ল্যাটে উঠেছে। আইভিএফ ট্রিটমেন্টের জন্য তার ভাবিকে ওটিতে নেওয়া হয়। শিবা নিজেই হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দেয়, তার ভাইকে 1 টাকাও দিতে দেয় না। মিত্রার পরিবার কার্তিক নামের একটা ছেলের সাথে দেখা করতে একটা হোটেলে আসে। কিছুক্ষণ পর সেখানে কার্তিক আসে। বাহ, ছেলেটা তো দেখতে সুন্দর। মিত্রাকে দেখে কার্তিকের বেশ ভালো লাগে, কিন্তু মিত্রার মনটা তো পড়ে আছে শিবার কাছে। হাসপাতালের বিল দেওয়ার সময় শিবার ভাই শিবাকে ডাক দেয়। এরপর ডাক্তার বলে হঠাৎ করে রোগীর ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, তাকে আইভিএফ ট্রিটমেন্ট করানো যাবে না। এদিকে যখন বিয়ের দিন তারিখ ঠিক হচ্ছিল তখন মিত্রা লুকিয়ে শিবাকে কল করে, কিন্তু শিবা তার ফোনটা তো রিসিপশনে ফেলে এসেছে, যার জন্য শিবা ফোন ধরতে পারে না। এতে মিত্রা ভাবে শিবা তাকে ইগনোর করছে। বিয়ের দিন তারিখে ঠিক করে মিত্রার বাবা মা চেন্নাই থেকে তাদের বাড়িতে চলে যায়। কল না ধরলে ওই দিন রাতে শিবা মিত্রার সাথে কথা বলতে প্রীতির ফ্ল্যাটে আসে। মিত্রা দরজা খুলে বলে কি চাই? শিবা বলে তুমি আমার ফোন ধরছো না কেন? মিত্রা বলে তোমাকে যখন আমার প্রয়োজন তখন আমি তোমাকে পাই না। এটা বলে মিত্রা অভিমান করে। শিবা তার রাগ ভাঙানোর চেষ্টা করে। মিত্রা বলে আমাকে একটা ছেলে দেখে গিয়েছে, বাবা মা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। শিবা বলে টেনশন করো না, আমি ওই ছেলেটার সাথে কথা বলবো। এটা বলে শিবা মিত্রার সাথে রোমান্টিক হতে চায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মিত্রা গিয়ে দেখে তার বাবা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাই মিত্রা শিবাকে বাথরুমে লুকাতে বলে। তো শিবা বাথরুমে লুকিয়ে পড়ে। দরজা খুলে মিত্রা জানতে চায় কি হয়েছে। আসলে তার দুলাভাই আগামীকাল তাদের যাওয়ার টিকিট বুক করেছে, কিন্তু তারা ভুল করে রাতে চলে গিয়েছে। এর মানে হচ্ছে এখন সকাল পর্যন্ত তারা এখানেই থাকবে। তো এখন শিবার কি হবে? বামে তাকাতেই মিত্রার বাবা বাথরুমের সামনে শিবার জুতা দেখতে পায়। জিজ্ঞাসা করে স্লিপারটা কার? মিত্রা তো আমতা আমতা করতে থাকে, কিছুই বলতে পারে না। এটা দেখে মিত্রার বাবার সন্দেহ বাড়তে থাকে। সে আস্তে আস্তে বাথরুমের দিকে যেতে থাকে। ওদিকে শিবা গ্রিল ভেঙে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। উপায় না দেখে শিবা নিজেই বাথরুম থেকে বেরিয়ে আসে আর বলে ম্যাডাম সবকিছু ঠিক করে দিয়েছি, আপনি চেক করে নিন। মানে শিবা প্লাম্বার মিস্ত্রি সেজেছে। চলে যেতে ধরলে মিত্রার বাবা পিছন থেকে তাকে ধরে ফেলে। মিত্রাকে জিজ্ঞাসা করে সে কে। মিত্রা বলে সে ডিশ টিভি কেবল চেক করতে এসেছে। তো মিত্রার বাবা এই কথা বিশ্বাস করে না, বরং সে শিবাকে নিয়ে নিচে নামে। উপায় না দেখে মিত্রা প্রীতিকে কল করে। তখন আমরা দেখতে পাই তারা তো টিল টিল খেলতেছে, তাই তারা মিত্রার কল ধরছে না দেখে মিত্রা আন্নাকে কল করে আর তার কাছে সাহায্য চায়। সবকিছু শুনে আন্না বলে দেখি কি করা যায়। এরপর প্রীতি জানতে পারে যে শিবা ধরা পড়েছে।
মিত্রার বাবা কলোনির সবাইকে একসাথে জড়ো করে শিবাকে অপমান করছে। ঠিক তখনই প্রীতি আর তার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে আর মিত্রার বাবাকে সবার সামনে চিল্লাতে বারণ করে, কিন্তু মিত্রার বাবা কোনো কথাই শোনে না। এর ভিতরে আন্না চলে আসে। মিত্রার বাবা জিজ্ঞাসা করে, কে তুমি? আন্না বলে, আমি আন্না। আমরা দুজন একই কোম্পানিতে কাজ করি। আমাদের এমডি তাকে কল করছে, কিন্তু সে কল ধরছে না, তাই সে আমাকে তাকে নিতে পাঠিয়েছে। মানে আন্না এইটা বলে এখান থেকে ফারতে চায়। তো চলে যেতে চাইলে মিত্রার বাবা আন্নাকে থামায়, জানতে চায় সে কোন কোম্পানিতে কাজ করে। যা শুনে প্রীতি বলে, এয়ারটেল আঙ্কেল। কিন্তু মিত্রার বাবা তাকিয়ে দেখে স্কুটির পিছনে অন্য একটা কোম্পানির নাম লেখা আছে, যার জন্য আন্নাকে মিত্রার বাবার হাতে মার খেতে হয়। মানে আন্না হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, সব জায়গায় সে ফেসে যায়। মার খেয়ে আন্না প্রীতির বয়ফ্রেন্ডকে বলে, স্যার আমি ভেবেছিলাম সে আপনার মেয়ে হয়। যা শুনে প্রীতির বয়ফ্রেন্ড বলে, কি? আন্না বলে, স্যার মেয়েটাকে ছেড়ে দিন। মানে প্রীতির কথা বলতেছে। তখন তার বয়ফ্রেন্ড বলে, বয়স শুধু সংখ্যা। পরদিন শিবার পরিবার আর মিত্রার পরিবার একটা রেস্টুরেন্টে একত্রিত হয়। মিত্রার বাবা বলে, আমরা চলে যাওয়ার সাথে সাথে আপনার ছেলে ফ্ল্যাটের মধ্যে ঢুকেছে। এটা শুনে শিবার বাবা বলে, প্রত্যেকটা দরজাতেই লক থাকে, হতে পারে আপনার মেয়ে লক খুলে আমার ছেলেকে ভিতরে ঢুকিয়েছে। কথায় লজিক আছে দেখে মিত্রার বাবা মিত্রার দিকে তাকায়, যা দেখে মিত্রা চোখ নামায়। পাশ থেকে প্রীতির বয়ফ্রেন্ড বলে, তারা অলরেডি বিবাহিত দম্পতির মতো থেকেছে আঙ্কেল, তাই এইসব আলোচনা করা বেকার। যা শুনে প্রীতি তাকে চুপ করতে বলে। তারপর শিবার ভাই বলে, তারা স্কুলের বাচ্চা না, তাদের যথেষ্ট বয়স হয়েছে এবং তারা ইনকাম করতে পারে, আর তারা একে অপরকে ভালোবাসে। আমাদের উচিত তাদের কথা শোনা। যা শুনে মিত্রার বাবা বলে, প্রেমের বিয়ে আমাদের পরিবারের জন্য কল্যাণকর না। আমরা মিত্রার জন্য ছেলে দেখেছি, ওই ছেলের সাথেই ওর বিয়ে হবে। যা শুনে মিত্রার বাবা বলে, তাহলে কথা বলে তো কোনো লাভ নেই। শিবার মা বলে, তুমি যদি চাও এখন থেকে আমাদের সাথে থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। যা শুনে মিত্রার বাবা বলে, তারা তোমাকে যেতে বলছে, যাও। এই কথা শুনে মিত্রা তার মায়ের দিকে তাকায়, দেখে তার মা রেগে আছে, তাই মিত্রা চুপ থাকে। তারপর মিত্রার বাবা তার পরিবার নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। যাবার সময় মিত্রা ফ্ল্যাটের চাবি দিতে প্রীতির কাছে আসে। তখন দেখে শিবার পরিবারও সেখানে দাঁড়িয়ে আছে। তাই মিত্রা শিবার মাকে বলে, কিছুদিনের মধ্যে পরিবেশ শান্ত হয়ে যাবে, আর আপনি যখন বলবেন আমি তখন আপনাদের পরিবারে চলে আসব। এই কথা শুনে শিবার পরিবারের সবাই অনেক খুশি হয়, আর শিবার মনে তো লাড্ডু ফুটতে থাকে। পরদিন যখন শিবা কাজের জন্য বাইরে যাচ্ছিল, তখন ভাবি বলে, লিভ টুগেদার। এতে শিবা লজ্জা পেয়ে যায়। অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু মিত্রা শিবাকে কল করছে না। তাই শিবা মিত্রাকে কল করে, কিন্তু দেখে মিত্রার ফোন বন্ধ, যার জন্য শিবার টেনশন বেড়ে যায়। মিত্রার খোঁজ পেতে শিবা কার্তিকের সাথে দেখা করে। মিত্রার নাম বলতেই কার্তিক বলে ওঠে, তুমি তার লাভার তাই না? শিবা অবাক হয়ে বলে, ইয়েস ব্রাদার। কার্তিক বলে, মিত্রা আমাদের বাড়িতে এসেছিল, সে তোমার ব্যাপারে সব কিছু বলেছে, তাই আমি আর তাকে বিয়ে করছি না। এই কথা শুনে শিবা অনেকটা হালকা হয়। কার্তিক বলে, তুমি খুব লাকি যে মিত্রার মতো মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে যাচ্ছ। তো শিবা তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর শিবা প্রীতিকে কল করে, মিত্রার ব্যাপারে জানতে চায় সে, কিন্তু প্রীতিও মিত্রার সম্পর্কে কোনো তথ্য জানে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিত্রার সাথে কথা বলতে না পেরে শিবা ছটফট করছিল। তখন তার ভাবি তাকে সাহস দেয়, যার জন্য শিবা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। শিবা কার্তিকের কাছ থেকে মিত্রার বাড়ির ঠিকানা নেয় এবং মিত্রার বাড়িতে যেতে রওনা হয়। ঠিক তখনই শিবার কাছে একটা ফোন আসে। ফোন ধরতেই শিবার মুখ মলিন হয়ে যায়। সাথে সাথে সে হসপিটালে ছুটে আসে। দেখা যায় মিত্রার মা হাসপাতালে বসে আছে। দৃশ্য এখান থেকে পিছনে যায়। বাড়িতে ফিরে আসার পর শিবাকে নিয়ে মিত্রার সাথে তার বাবার তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে মিত্রার বাবা তার ফোন ভেঙে ফেলে। রাগ করে মিত্রা বাইরে গিয়ে বসে থাকে, কিন্তু হঠাৎ করে মিত্রা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় এখানে ট্রিটমেন্ট হবে না, বড় হাসপাতালে নিতে হবে তাকে। এরপর মিত্রার পরিবার এই হাসপাতালে এসেছে ট্রিটমেন্টের জন্য। রিপোর্ট দেখে ডাক্তার জানায় মিত্রার বিরল একটা রোগ হয়েছে, যার নাম পিক্স ডিজিজ। এই রোগের কারণে ব্রেনের কোষ নষ্ট হয়ে যায়, আর মিত্রা লাস্ট স্টেজে আছে। মিত্রার বাবা জিজ্ঞাসা করে এই রোগের কোনো চিকিৎসা আছে কিনা। ডাক্তার জানায় তারা নিশ্চিত হয়ে কিছুই বলতে পারছে না। সব কিছু শুনে শিবা মিত্রার কেবিনে যায়। তখন শিবার মনে পড়ে ওই দিন সে মিত্রার সাথে কত খারাপ ব্যবহার করেছে। তাই সে অঝরে কাঁদতে কাঁদতে কেবিন থেকে বেরিয়ে যায়। এরপর সবাই মিত্রার খেয়াল রাখতে শুরু করে। শিবাও মিত্রাকে সময় দিচ্ছে। শিবার কাজ আন্না সামলাচ্ছে। কিছুদিন পর মিত্রার জ্ঞান ফিরে আসে।
শিবা মিত্রাকে 1 সেকেন্ডের জন্য হাতছাড়া করে না, কিন্তু মিত্রাকে হারানোর চিন্তায় শিবা ভিতর থেকে ভেঙে পড়েছে। কিছুদিন পর মিত্রা একটু সুস্থ হয়ে ওঠে। প্রীতিও মিত্রার সাথে দেখা করে। শিবাকে সারাদিন বসে থাকতে দেখে মিত্রা বুঝতে পারে শিবা রেগুলার কাজে যায় না, তাই মিত্রা শিবাকে একটা হাক করতে বলে। তো শিবা পরম যত্নে মিত্রাকে হাক করে। এরপর দেখা যায় মিত্রার পরিবার মিত্রা ও শিবাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সিসিটিভিতে দেখা যায় শিবা আর মিত্রা ইচ্ছাকৃতভাবে হসপিটাল থেকে চলে গিয়েছে, যার জন্য দুই পরিবারের মাঝে আবার ঝামেলা বাঁধে। মিত্রার বাবা শিবার বাবাকে অনেক কথা শোনায়। লিমিট ক্রস করলে মিত্রার বোন তাকে থামায় আর বলে, আপনি কি ঠিক আছেন? আপনি আপনার দম্ভ ধরে রাখতে জোর করে তাকে বিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু এতে কি মিত্রা সুখী হবে? হতে পারে সে এই প্রেশার নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে। তো এইসব কথা শুনে মিত্রার বাবা চুপ হয়ে যায়। নেক্সটের দৃশ্যে আমরা দেখি মিত্রা আর শিবা ঘুরতে কেরালার দিকে যাচ্ছে। শিবার উদ্দেশ্য মিত্রা যে কয়টা দিন বেঁচে থাকে সে কয়টা দিন সম্পূর্ণ তার হয়ে যাবে, বা মিত্রাকে ভালো কিছু উপহার দিবে। তখন শিবার ভাই কল করে বলে, তুমি ভুল কাজ করছো, মিত্রার বাবা হয়তো তোমার নামে পুলিশ কেস করবে। এটা শুনে শিবা কল কাট করে দেয়, মানে শিবা কোনো কিছুর ধার ধারে না। এবার ওই লজের দৃশ্য। পরন্ত বিকেলে সমুদ্র পাড়ে বসে বসে ওরা দুজন একটা সুন্দর সময় অতিবাহিত করছে। মিত্রা শিবার সাথে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে, যা মন চায় তাই করছে তারা। এভাবেই তাদের দিনগুলো এক এক করে কাটতে থাকে। ফাঁকে ফাঁকে মিত্রা তার ডায়েরি লেখে। একদিন সকালে মিত্রা শিবাকে বলে, তুমি কে? শিবা মনে করে মিত্রা তাকে সত্যি ভুলে গিয়েছে। তখন মিত্রাও বলে, একদিন আমি তোমাকে এভাবেই ভুলে যাব। প্রাঙ্ক করেছে দেখে শিবা হাত ছেড়ে বাঁচায়। তো ঘুরতে ঘুরতে একদিন শিবা কেরালার শহরে মিত্রাকে হারিয়ে ফেলে। তারপর শিবা পাগলের মতো মিত্রাকে এদিকে ওদিকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর শিবা মিত্রাকে এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখে। সাথে সাথে শিবা তার কাছে যায়। মিত্রা বলে, আমি পথ ভুলে গিয়েছি। তারপর শিবা মিত্রাকে নিয়ে আসে। রাতের বেলা তারা নৌকা ভ্রমণ করে। সত্যি এই দৃশ্যটা অমায়িক। ইমোশনাল হয়ে মিত্রা বলে, যদি আর কয়টা দিন পেতাম। শিবা বলে, এই দিনটা এখনো শেষ হয়ে যায়নি। মিত্রা আবারও বলে, এখন আমার চিল্লাতে ইচ্ছা করছে। শিবা হ্যাঁ করলে মিত্রা গলা ফাটিয়ে ইচ্ছা মতো চিল্লায়। লজ্জা এসে দেখে তাদের পরিবার এখানে এসেও হাজির হয়েছে, কিন্তু এবার মিত্রার বাবা উল্টাপাল্টা কিছুই বলছে না, অর্থাৎ সে শিবাকে মেনে নিয়েছে। হঠাৎ করে মিত্রা রুমে চলে আসে। পিছন পিছন শিবা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। পাশে বসতেই শিবা লক্ষ্য করে মিত্রা প্রস্রাব করে কাপড় নষ্ট করে ফেলেছে, মানে মিত্রার শারীরিক কন্ডিশন আরও খারাপ হচ্ছে। শিবা মিত্রাকে ফ্রেশ হতে বাথরুমে নিয়ে যায়। মিত্রা ঘুমালে শিবা বাইরে এসে তার ভাইয়ের সাথে এইসব কথা বলতে থাকে। তখন সেখানে মিত্রার বাবা চলে আসে, যা দেখে শিবার ভাই সেখান থেকে চলে যায়। শিবা মিত্রার বাবাকে সরি বলতেই মিত্রার বাবা শিবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। যতই শাসন করুক না কেন, সে তো একজন বাবা। মিত্রার বাবা চলে গেলে শিবা মিত্রার বলা একটা কথা মনে করে, যে তুমি আমাকে ছেড়ে যাবে না তো। কিন্তু এখানে হয়েছে উল্টো, মিত্রাই তো শিবাকে ছেড়ে চলে যাচ্ছে। কিছু মাস পর দেখা যায় মিত্রা আরও অসুস্থ হয়ে পড়েছে। সে কাউকে চিনতে পারছে না, এমনকি তার প্রিয় মানুষটা শিবাকেও না। এটা সহ্য করতে না পেরে শিবা মিত্রার কথা মনে করে কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তখন তার বাবা এসে বলে, কেউ যখন এই পৃথিবীতে জন্ম নেয় আমরা তাকে হাসি মুখে গ্রহণ করি, কিন্তু যখন চলে যায় তখন আমরা তার স্মৃতি আগলে রাখি। মিত্রাও এর ব্যতিক্রম নয়। তুমিও মিত্রার স্মৃতি আগলে রাখো, কিন্তু ভেঙে পড়া যাবে না, কারণ তোমাকে এখনও জীবনের অনেকটা সময় পার করতে হবে। এই দামি কথাগুলো বলে শিবার বাবা চলে যায়। কিছু সপ্তাহ পরে আমরা মিত্রার সমাধি দেখতে পাই। শিবার ভাবি একটা বাচ্চাকে দত্তক নিয়েছে। অন্যদিকে শিবা ওই ভাঙা বাড়ির ছাদে বসে বসে মিত্রার লেখা ডায়েরিটা পড়ছে, যার শেষ লাইন ছিল, তুমি নিজের প্রতি খেয়াল রেখো, ভেঙে পড়ো না। ডায়েরির ভিতরে শিবা মিত্রার হাতের একটা ব্রেসলেটও পায়, আর এগুলো এখন শিবার কাছে স্মৃতি হয়ে রইল। তারপর মিত্রার লেখা গুড বাই দেখিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। শেষ অংশে বলা যায়, জীবন কারোর জন্য থেমে থাকে না, সে চলবেই। তো মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।